হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় খুব ভালো আছি। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন বাজে ওই ধরো 9:30 মতো। আজকে যাব বাপের বাড়ি। দাদা অনেক দিন ধরে বলছে একটু আয় একটু আয়। এদিকে বাবাটা কি আবার নতুন স্মার্টফোন কিনেছে, সেটাকেও একটু দেখিয়ে দিয়ে আসতে হবে। তোমাদের সাথে গল্প করতে করতে স্টেশনে চলে এলাম। না না, এটা আমার গন্তব্য স্টেশন নয়, এটা নরেন্দ্রপুর স্টেশন। আমি যাব এর পরের স্টেশন সোনারপুর। সোনারপুরে পৌঁছে দাদার সাথে মিট করব, তারপরে কিছু কেনাকাটি করে আবার রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। তো দেখো, একটা সময় এখান থেকে অনেক রাতে আমি পড়িয়ে ফিরতাম, জানো তো। এই সেই মহিলা কম্পার্টমেন্টের সামনের জায়গাটা, এখানে দাঁড়িয়ে থেকেছি কত রাত। এইদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে সোনারপুরে নেমেও গেছি। দাদার সাথে দেখা হয়ে গেছে। দাদা ওই দেখো আগে সাইকেল নিয়ে যাচ্ছে, ওর সাইকেলে চেপেই আমি বাড়িতে পৌঁছে গেলাম। আর এই হলো আমার বাড়ির গেটের সামনেটা। কিন্তু আমি প্রথমেই কখনোই ঘরে ঢুকি না, চলে আসি আমার পছন্দের বাগানে। এই বাগানটা আমার খুব পছন্দের, কত দিন যে সময় কাটিয়েছি আমি মা এখানে। আর এসেই দেখো আম কুড়াতে শুরু করে দিয়েছি। আমি ভাবছিলাম হয়তো আম পড়ে থাকবে, ঠিক তাই হলো। আর এই ছোট ছোট আম আমার তো প্রচণ্ড ভালো লাগে। তো দেখো অনেকগুলো আম পেয়েছি। তার আগে তোমাদেরকে দেখিয়ে নিই এই কাঁঠালের জায়গাটা। মা যখন হসপিটালে ছিল জানো তো, নাকি ওয়ার্ড বয়কে বলেছিল যে আমাকে একটুখানি বাড়ি পৌঁছে দিয়ে এসো, আমার বাড়িতে আম জাম কাঁঠাল সব আছে, তোমাদেরকে ভরে ভরে দেবো, শুধু আমাকে একটু বাড়িতে পৌঁছে দাও। তো যাই হোক, তোমাদেরকে সকাল সকাল মনটা আর ভারী করব না এই কথা বলে। দেখো ঘরে এসে দাদার বেডটা সুন্দর করে গুছিয়ে নতুন একটা বেড কভার দিয়ে এতগুলো জামা কাপড় বেরিয়েছে, এবার যাব কাচাকুচি করতে। তো দেখো রেডি হয়ে নিয়েছি, কাচাকুচি কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করছি। মাঝখানে একদম সময় পাইনি জানো তো। আর এই দেখো এক ছাঁদ শুধু কাছাকাছি হয়েছে। এখানে আমি মেনলি দাদার জামা কাপড়ই কাচি প্রত্যেকবার, বাবারটা বাবা করে নেয়। দুটো বেড কভার কেচেছি আর কিছু জামা কাপড়। আর এদিকে দেখো দাদাও ছাদে গেছিলো আমার সাথে, ও নেমে আসলো, আমিও নেমে আসলাম। এবার করব রান্না। দাদা এনেছে, আমি আসবো বলে কাতলা মাছ। আর এই ছোটো মাছটা দেখছো, এটা বাবার আগে আনা ছিল ফ্রিজে, তো বের করে নিয়েছি। নিয়ে সব নুন হলুদ মাখিয়ে এবার ভাজতে বসাবো। বাবা যেই না তেলের মধ্যে দিয়েছি মাছের মাথাটা কী যে ফাটছিল কি বলবো। মাছ ভাজতে ভাজতে শুক্তোর কাটাকুটি যা ছিল, উচ্ছে সজনের ডাঁটা সমস্ত কিছু কেটে নিয়েছি, নিয়ে একটু ধুয়ে নিলাম। নিয়ে কড়াইতে তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে শুক্তোর জন্য যা কেটেছিলাম দিয়ে দিলাম। এই সজনের ডাঁটা আর উচ্ছেটা আগে থেকে ভেজে নেব। উচ্ছেটা একটু ভালো ভাজা ভাজা হলে কিন্তু আর শুক্তোটা অতটাও তেতো লাগে না, সেই কারণে উচ্ছেটা একটু ভালো করে ভাজবো। আর এদিকে দেখো ওটা নাড়তে নাড়তে এদিকে যে আলু কেটে রেখেছিলাম, আলুটাও লাল লাল হয়ে গেছে। আলু তো কেটে রাখলে ধুয়ে না নিলে সঙ্গে সঙ্গে লাল হয়ে যায়, তো ওটা ধুয়ে নিলাম। নিয়ে কড়াইতে তেল দিয়ে আলুর জলটা ঝরিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর তার আগে আমি আলুটা ভেজে নেব বলেই আলুটা ভাজতে বসিয়ে দিলাম। আর জানো তো, আমার দাদা সারাক্ষণ একটু এসে রান্না করে দিয়ে যা। মা না থাকলে মানে এটাই সমস্যা, ওরও খাওয়া দাওয়ার প্রবলেম হয় আর আমারও একটু জার্নি কষ্ট হয়ে যায়। যাই হোক, মাকে যখন কথা দিয়েছি, কথা তো আমাকে রাখতেই হবে। মাংসের মশলাটা দেখো করে নিয়েছি, আর এদিকে শুক্তোটাও প্রায় আমার কমপ্লিট। এদিকে মাংসের মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার চিকেনটা ওর মধ্যে দিয়ে দেব। চিকেনটা ওই নুন হলুদ আর টক দই দিয়েই শুধু ম্যারিনেট করে রেখেছিলাম, ওর মধ্যে আর কিচ্ছু দিইনি। আর এবার দেখো এত সুন্দর কষাই হয়েছে, আমার তো লোভ লেগে যাচ্ছিল। আর সত্যি লোভনীয়ও হয়েছে কিন্তু চিকেন কষাটা, কি বলো তোমরা? আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে রান্নাটা। রান্নি বলতে পারে সেদিনের রান্নাটা কেমন হবে, কি ঠিক বললাম তো? আমি যেদিন রান্না ভালো করি সেদিন কিন্তু আগে থেকে বুঝে যাই যে আজকে রান্না ভালো হয়েছে। আর যেদিন ভালো হয় না সেদিন কিন্তু মনটা কেমন হয়ে যায়। আর এদিকে দেখো মাংসটা যখন প্রায় 80% কষাই হয়ে গেছে, তখন একটু কয়েকটা ক্যাপসিকাম কেটে দিলাম, যে কারণ আমার দাদা ক্যাপসিকাম খেতে খুব ভালোবাসে চিকেনে।
আর এদিকে মাছের ঝোলের মশলাটাও ভালো করে কষিয়ে নিলাম। আজকে মাছের ঝোলে কিচ্ছু দেবো না, শুধু ধনেপাতা, আদা আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর রসুন বেটে নিয়ে ভালো করে তেলের উপরে মশলাটা কষাতে দিয়েছি। এদিকে জল গরম করে নিয়েছি দুটো তরকারির মতোই। মাংসে বলো বা মাছের ঝোলে একটু গরম জল দিলে টেস্টটা কিন্তু ভালো হয়। আর দেখেছো, এই যে গরম জলটা নিয়ে আমি সোজা মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর এই কারণেই মনে হয় আজকে মাংসের তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে গিয়েছিল। এদিকে মাংসের মানে তরকারিটা করতে করতে দেখছি এই যে মাছের ঝোলটাও প্রায় হয়ে এসেছে, বেশ আমার সুবিধাই হলো। আর এদিকে দেখো, যেই ঝোলটা ফুটে উঠেছে ওর মধ্যে মাছের মাথাগুলো প্রথমে দিলাম, তারপরে পেটি আর যা যা পিস ছিল ওগুলো দিয়েছি। বাবার প্রচণ্ড খিদে পেয়েছে, কাল দুপুরে খেয়েছিল আর তারপর থেকে খাইনি, তাই শুক্তোটা হয়ে গেছে, বাবাকে শুক্তোটা দিয়েই খেতে বসিয়ে দিলাম। আর এদিকে মাছের ঝোলে ধনেপাতাটা দিয়ে নিলাম। মাছের ঝোলটাও আমার কমপ্লিট হয়ে গেছে, এরকম ঝোলঝোলই রাখবো। আর এই ঝোলটা যে অসাধারণ খেতে হয়েছিল, এটা অ্যাকচুয়ালি বিহারি স্টাইলে মাছের ঝোল। আর চিকেন কষাটাও আমার হয়ে গেছে, কষা বলবো না, ঝোল কষা দুটোই বলতে পারো। এদিকে যে আমগুলো কুড়িয়েছিলাম না, আমগুলো বাবা বলল একটু চাটনি করে দিতে। আমার বাবা একটু চাটনি খেতে ভালোই বাসে, মা খাইয়ে খাইয়ে এমন অবস্থা করেছে, আমি যখনই আসি নয় চালতা, না হলে আম, না হলে টমেটো, না হলে জলপাই করতেই হয়। আর এদিকে দেখো বাবার জন্য চিকেনটা তুলে দিচ্ছি। আমার বাবার মাছের মাথা মাছ হলে আর কিচ্ছু লাগে না, এই যে চিকেন, এই 2 পিস চিকেন দেবো তাতেই আমার বাবার সন্তুষ্ট, আর হয়তো চিকেন খাবেই না। এই চিকেনটা এতটা বানানো, আমি একটু বিকেলে আমার বরের জন্য নিয়ে আসবো, আর দাদা আর আমি খাবো। এই যে 2 পিস চিকেন, দুটো ক্যাপসিকাম, আলু তো খায় না, আর একটু ঝোল। বাটিটা এতটাই গরম ছিল, এই যে একটা কাপড় দিয়ে ধরে তারপরে বাবার কাছে নিয়ে যাচ্ছি। বাবার অনেকটাই খাওয়া হয়ে গেছে, এখন মাছের ঝোল দিয়ে খাচ্ছে, আমি ততক্ষণে এই চাটনিটা করে নিলাম। মানে এমন অবস্থা হয়েছে, বাবা একটা করে খাচ্ছে আর আমি একটা করে তরকারি কমপ্লিট করে সেখানে দিয়ে আসছি। মানে এরকম একা হাতে করছি তো অনেকটা এরকম লেট হয়ে গেছে। আর আমিও খেতে বসে গেছিলাম, আমার তো মাছের মাথা খেতে খুব ভালো লাগে। আর খাওয়া দাওয়া করে একটু ছাদে এসেছিলাম, আমার খুব প্রিয় ছাদ জানো তো। শীতকালে ছাদে বসে পড়া, শীতকালে ছাদে বড়ি দেওয়া, তারপরে গরমকালে রাতে ছাদে পড়তাম হ্যারিকেন জ্বালিয়ে, আমার খুব পছন্দের। আর সূর্যি মামাটাকে দেখো কি সুন্দর লাগে। আমাদের চারিপাশটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। আমাদের ছাদে টোটাল 3টে ড্রাম আছে, 2টো ভাড়াটিয়াদের জন্য আর একটা বড়টা আমাদের। জামা কাপড়গুলো তুলে এনেছি, এবার দাদার জামা কাপড়গুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে দেবো। এগুলো রেগুলার ইউজ করে, এই জন্য আর আলমারিতে ঢোকাবো না। যেগুলো আলমারিতে আছে সেগুলো বাইরে কোথাও যাওয়ার জন্য বা কখনো অল্টারনেট করে আমি দিয়ে যাই, যে এগুলো অনেক দিন ধরে পরছে, তাহলে এগুলো কেচে আলমারিতে রাখি আর কয়েকটা নতুন জামা বের করে দিই। এইভাবেই কিন্তু আমি ওর জামা কাপড়গুলো বের করে দিই, গুছিয়ে দিই, এইসবই করি। কি করব বলো, মেয়েদের মা না থাকলে বাড়িতে এরকম একটা সমস্যা হয়েই থাকে, বসার সময় হয় না, কেউ এসে বলে না একটু রেস্ট নে, একটু শো, বা একটু এটা খা ওটা খা, নিজেকেই করতে হয়, নিজেকেই করে খেতে হয়। যাই হোক, বিকেলবেলা বসে পড়েছি বাবার এই নতুন ফোনটা নিয়ে। কেমন হয়েছে বলো তো, এটা কিসের ফোন তোমরা কি কেউ বলতে পারবে? ফোনটা কিন্তু বেশ ভালো হয়েছে, দেখতে বেশ কিন্তু ভালোই লাগছে, কি বলো তোমরা? এই ফোনটা আমাকে এখন শিখিয়ে দিতে হবে, দাদা বলছে যে আমারও তো ধৈর্য নেই ধরে ধরে শেখানোর, তুই এসে একটু শিখিয়ে দিয়ে যা। সেই কারণেই কিন্তু আমি চলে এসেছি বাবাকে এটা শিখিয়ে দেওয়ার জন্য। তো এই ফোনটার মধ্যে আমি প্রথমেই ইউটিউবের চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা খুলে দেখছিলাম কেমন লাগে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে সন্ধে সন্ধে হয়ে গেছে, প্রায় 7টা 7:30 বাজে, সন্ধে থেকে রাত হতে যায়। আমি কিছু চিকেনের সলিড পিস ম্যারিনেট করে রেখেছিলাম, আমার দাদা খুব আবদার করছিল একটু চিকেন পকোড়া বানা, তাই নিয়ে চলে এসেছি। এখানে তোমাদের সাথে কথা বলেছিলাম ভয়েস দিয়েই, কিন্তু এই যে বাইরে সাউন্ড আসছে বলে মিউট করে দিয়েছি। এই দেখো, টক দই, আদা রসুনের পেস্ট, একটু কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন পকোড়াগুলো এক এক করে ভেজে নেব। চিকেন পকোড়া বাইরে খেলে তো অনেক দাম নিয়ে নেয়, বাড়িতে খেলে কিন্তু অনেকটাই মানে বেশি পরিমাণে খাওয়া যায়, আর পিসগুলো নিজের পছন্দ মতোও করা যায়, খুব ভালো কিন্তু টেস্ট হয়। দেখো কত সুন্দর হয়েছে চিকেন পকোড়াগুলো। এবার আমি একটু একটু করে তুলে নিলাম বাটিতে করে।
জানো তো এখানে লাইটের প্রবলেম খুব, এই কারণেই কিন্তু মানে বলতে পারো যে মানে ভিডিওটা এখানে অন্ধকার অন্ধকার আসছে, দুটো লাইট জ্বালানো তবুও ঠিকঠাকভাবে আসেনি, এরকম অন্ধকার হয়ে গেছে। আমি জানি তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। আর চিকেন পকোড়াগুলো ভাজার যতক্ষণের অপেক্ষায় আমার দাদা তো বাইরে থেকে ঘুরঘুর করছে, কখন খাবে কখন খাবে। এখনই আমার জিভ দিয়ে জল বেরোচ্ছে, এত টেস্টি হয়েছিল। আমি চিকেন পকোড়া খেতে ভীষণ ভালোবাসি, বিশ্বাস করো। এই দেখো চিকেন পকোড়া হয়ে গেছে, একটু সস নিয়ে নিয়েছি, আর এই যে এইবার একটু সস দিয়ে মাখিয়ে নিলেই কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা বিকেলের জলখাবার আমরা খাচ্ছি। যাই হোক, দাদাকে দিয়ে বসিয়ে দিয়েছি, ও মানে ভীষণ খুশি হয়েছে চিকেন পকোড়াটা পেয়ে। এই যে দেখো বসে খাচ্ছে। যাই হোক, আমিও ওর সাথে বসে খাচ্ছিলাম। একটা কথা কি জানো তো, মেয়েদের জীবনটা হচ্ছে পরিযায়ী পাখির মতো, এখানে আছে আবার এখানে নেই। এই যে বাপের বাড়ি এসেছি, আবার রাতের মধ্যেই কিন্তু ফিরতে হবে নিজের বাসায়। এই খেতে খেতে বাবাকে আবার একটু ট্রেনিং দিচ্ছিলাম ফোনের, কিভাবে মেসেজ লিখবে, কিভাবে কি করবে। আর এটা করতে করতে ঠিক মায়ের কথা মনে পড়ে যাচ্ছিল। মা মারা যাওয়ার 2-3 মাস আগে জোর করেই একটা ফোন কিনে দিয়েছিলাম, যেটা আমাকে এখন তোমরা লাইভে নিয়ে বসতে দেখতে পাও। মাকে এরকমভাবে হোয়াটসঅ্যাপ মেসেজ শিখিয়েছিলাম, আমি বসে বসে পড়তাম আর মা আমাকে শুধু মেসেজ করতো, মানু খুব ভালো মেয়ে, মানু খুব রাগী মেয়ে। আর কি করছো, দাদা ওপরে পড়তো, দাদাকে বলতো কি করছো পড়ছো, এরকম করে মেসেজ করতো। তো আজকেও সেরকম মনে হচ্ছিল, মাকেও এইভাবে হাতে ধরে শিখিয়েছিলাম। যাই হোক, এবার আমার ফেরার পালা। ওই যে তোমাদেরকে বললাম মেয়েরা পরিযায়ী পাখির মতো, মেয়েদের স্থায়ী কোনো বাসস্থান নেই। তবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা কমেন্ট করে লাইক করে দিও, আর আমার পাশে থেকো। বাই।